দর্শক আপনাদের স্বাগত আমাদের হাতিল প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবনুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব সম্প্রতি একটি খুব আলোচিত বিষয়, যে 400 কোটি টাকার টিউশন ফি বাইরে ছেলেকে পড়ানোর জন্য একজন ব্যক্তি পাঠিয়েছেন। তো আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের অনেক ছেলে মেয়ে বাইরে পড়তে যাওয়ার সময় তাদেরকে স্টুডেন্ট ফাইল খুলতে হয় যদি এখান থেকে তাকে পড়ার খরচ চালানোর জন্য। তো সেটা আসলে আমরা ইনফরমেশনটা জানলাম প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম সম্প্রতি মিডিয়াকে ইনফরমেশনটি জানিয়েছে। এটি এখন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড, তারা এটি ইনভেস্টিগেশন করছে। এটি এখনও ইনভেস্টিগেশনের মধ্যে রয়েছে, যে কারণে কোন ব্যাংকের মাধ্যমে এই ঘটনাটি ঘটেছে সেটি এখনও জানা যায়নি। কিন্তু এই যে এক ব্যক্তি 400 কোটি টাকা টিউশন ফি ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য তার বাচ্চাকে পাঠিয়েছে, সেটি কতটা স্বাভাবিক, এবং এই যে প্রসেস স্টুডেন্ট ফাইলে খোলার পর স্টুডেন্ট অ্যাকাউন্টে যে টাকা পাঠানো, সেটি আসলে কতটা সম্ভব, এতগুলি টাকা পাঠানো, সেটি আজকে আমরা আসলে দেখব যে এটি কিভাবে সম্ভব হতে পারে। তো আমরা যদি দেখি যে আসলে ব্যাংকগুলোর সঙ্গে আমরা কথা বলে জেনেছি যে স্টুডেন্ট ফাইল আসলে কিভাবে খোলা হয়। তো যখন ব্যাংকে কেউ স্টুডেন্ট ফাইল তো খুলেন তাদের বাবা মারা, প্যারেন্টসরা। তো সেখানে যখন একটি ব্যাংকে যাওয়া হয়, স্টুডেন্ট যে পলিসি আছে, স্টুডেন্ট বাইরে পড়তে গেলে সেটি বাংলাদেশ ব্যাংকের একটি স্টুডেন্ট ফাইল খোলার একটি পলিসি আছে। সেই অনুযায়ী তাকে এই অ্যাকাউন্টটি যখন ব্যাংকের সঙ্গে এই অ্যাকাউন্ট খোলা হয়, তখন তার যে ইউনিভার্সিটিতে পড়বে সেটির একটা অফার লেটার থাকতে হয়। তো সেই অফার লেটারেই কিন্তু তার খরচ কেমন, টিউশন ফিস কেমন হয় সেটি বলে দেওয়া থাকে, এবং তার লিভিং কস্ট কোন দেশে কীরকম, সেটি যেই দেশের ইউনিভার্সিটি যেখানে পড়তে যাচ্ছে সেখানকার কখনো কখনো সেটি উল্লেখ করা থাকে। আর যেখানে উল্লেখ করা থাকে না সেখানে অ্যাটলিস্ট হিন্টস দেওয়া থাকে যে এখানে কী ধরনের খরচ হতে পারে। তো এইখানে কত টাকা পাঠাতে পারবে স্টুডেন্ট ফাইলের মাধ্যমে, এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো বার দেয়া নাই। কিন্তু যেটা হয় যে ব্যাংকগুলো তাদের এক্সপিরিয়েন্স থেকে বলেন যে বাংলাদেশ থেকে যারা বাইরে পড়তে যায়, সাধারণত বছরে তাদের যে এক্সপিরিয়েন্স, সেখানে দেখা যায় যে সর্বোচ্চ 20,000 থেকে 30,000 ডলার পর্যন্ত অ্যানুয়ালি টিউশন ফির জন্য তারা ম্যাক্সিমাম খরচ করে। এবং লিভিং কস্টটাও কিন্তু যদি ম্যাক্সিমামও কোনো দেশে কোনো স্টুডেন্টের জন্য হয়, সেটিও সর্বোচ্চ 30,000 ডলার অ্যানুয়ালি হয়ে থাকে। তো সেই অনুযায়ী আমরা যদি দেখি যে এটা দেখা যায় যে 1.5 কোটি থেকে 2 কোটি টাকা খরচ হয় তার ফুল কোর্স, 2 বছর 3 বছর 4 বছর, সর্বোচ্চ 4 বছরের কোর্স এখানে গ্র্যাজুয়েশনের জন্য, সেটার জন্য বা স্কুল লেভেলের জন্য সেখানে এই রকম খরচ হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে ব্যাংক যেটি করে যে এটি ইউনিভার্সিটি যে অফার লেটার সেটির উপর ডিপেন্ড করে তারা এই টাকাটি পাঠিয়ে থাকে, এবং লিভিং কস্টটা যদি উল্লেখ করা না থাকে সেখানে এটা চেক করা হয় যে ওই জায়গায় থাকতে গেলে সেটা লিভিং কস্ট কীরকম হয়ে থাকে। তো এটার বেসিসে তারা আসলে এই আউটওয়ার্ড রেমিটেন্সটা করে থাকে। তো এটি যখন ব্যাংক খুলে এই রেগুলার স্টুডেন্ট অ্যাকাউন্ট, তখন ব্যাংক নিজেই খুলতে পারে ইউনিভার্সিটির যদি অফার লেটার থাকে। বাংলাদেশ ব্যাংকের কোনো প্রায়র অ্যাপ্রুভাল লাগে না, কিন্তু এই অ্যাকাউন্ট ওপেন করার পর সেটি বাংলাদেশ ব্যাংকে ইনফর্ম করা হয়, রিপোর্ট করা হয় যে কত টাকা পাঠানো হলো। এবং বাংলাদেশ ব্যাংক মান্থলি রিভিউ করে যে সেখানে যদি কোনো এটি কিন্তু মান্থলি রিভিউটা আসে টাকা পাঠানোর পর, ঘটনাটি ঘটে যাওয়ার পর, অর্থাৎ আগেই কিন্তু কোনো টাকা পাঠানোটি আটকানোর কোনো ওয়ে নাই। সেটি ব্যাংক তার মতো পর্যবেক্ষণ করে টাকাটি পাঠাবে, এবং বাংলাদেশ ব্যাংক পরে সেটি রিভিউ করবে। মান্থলি তারা সেই রিভিউটি করে। প্রতি মাসে 5 থেকে 6,000 স্টুডেন্ট ফাইল খোলা হয়, স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে। তো সেই অনুযায়ী দেখা যায় যে বাংলাদেশ ব্যাংক যদি কোনো আনইউজুয়াল কোনো খরচ তাদের চোখে পড়ে, তখন তারা ব্যাংকে কোয়ারিজ করে যে কেন এটা আনইউজুয়াল হলো। সিস্টেমটা আসলে এরকম। এখন এখানে যেহেতু বাংলাদেশ থেকে আউটওয়ার্ড রেমিটেন্সের ক্ষেত্রে এটা অনেক বেশি রেস্ট্রিক্টেড, এটা অনেকগুলো লেয়ার পার হয়ে যেতে হয়। আমাদের এখানে ইনওয়ার্ডটাকে আমরা সবসময় ওয়েলকাম করি, সেটি খুব ইজি, কিন্তু আউটওয়ার্ডটা সবসময় কঠিন, যেহেতু আমাদের রিজার্ভ সংকট এবং আমরা ছোট দেশ, আমাদের ফরেন কারেন্সি আর্নিংসটা কম অন্যান্য দেশের তুলনায়, সে কারণে আমরা খরচের ক্ষেত্রে খুব বেশি রিজার্ভ থাকি। তো সেই দিক থেকে বাংলাদেশ ব্যাংক সেটি অ্যানালাইসিস করে, এবং
এবং যেই ব্যাংক সেই টাকাটি পাঠায় তাদেরও কিন্তু অনেকগুলো লেয়ার আছে। এমন না যে একজন ব্যক্তি পুরো প্রসেসটা সম্পন্ন করে টাকাটি পাঠাতে পারে, সেখানে অ্যাটলিস্ট 3টি ডিপার্টমেন্ট ইনভলভ থাকে, অনেকগুলি টায়ার থাকে, সেগুলো এই যে টাকার অ্যামাউন্টটা যখন এটি ক্রস চেক করা, সে এই ফান্ডটি ঠিক আছে কিনা সেগুলো চেক করা, এবং ফাইনালি বাংলাদেশ ব্যাংক আবার প্রতি মাসে সেটি রিভিউ করে। তার মানে অনেকগুলো টায়ার বা অনেকগুলো আইজ আছে এখানে এই টাকাটি পাঠানোর ক্ষেত্রে, এবং সেখানে রিফান্ড পলিসিও কিন্তু খুব স্ট্রিক্ট। আমরা জেনেছি যে যদি এই টাকা পাঠানোর পর কোনো কারণে তার ভিসা ক্যান্সেল হয় বা সেই দেশে যেতে না পারে, যে কোনো কারণে তার সে যদি এই পড়াশোনাটি করতে না পারে, তাহলে কিন্তু যে টাকাটি পাঠানো হয়েছে সেটিও তাকে কনফার্ম করতে হবে যে সেটি বাংলাদেশে ফেরত আসছে। তো এটি হচ্ছে ডিউ ডিলিজেন্সের কথা বলছি, যেই ব্যাংকে ডিউ ডিলিজেন্স আছে, ফলো করা হচ্ছে, সেই ব্যাংকের ক্ষেত্রে আসলে এই এই জিনিসটা হবে। এখন লুফলসগুলো কোথায়, এখানে কিভাবে হতে পারে? এক হতে পারে বাংলাদেশ ব্যাংক যদি কোনো কারণে কম্প্রোমাইজড হয়, তারা যদি ওভারলুক করে, এই যে 5-6 হাজার ফাইল যাচ্ছে, তারা যদি কোনো কারণে ওভারলুক করে বা কোনোভাবে কম্প্রোমাইজ হয়, সেই ক্ষেত্রে হয়তো এটি চোখে আসবে না। আর আরেকটি ব্যাপার হলো, ব্যাংক যদি নিজে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট না করে থাকে, সেক্ষেত্রেও এই ধরনের ঘটনাটি ঘটতে পারে। তো এইখানে যেখানে 1.5 থেকে 2 কোটি টাকা সর্বোচ্চ খরচ হয়, সেখানে একজন স্টুডেন্টের জন্য 400 কোটি টাকা পাঠানো, সেটি অবশ্যই একটি অ্যাবনর্মাল একটি ফিগার। তো এই ক্ষেত্রে আমরা যদি বাংলাদেশে এটি সম্ভব কিনা সেটি যদি একটু উদাহরণ দেখি, যে সেটি কিভাবে সম্ভব হতেও পারে, সেটি যদি আমরা দেখি যে ন্যাশনাল ব্যাংকের, আপনারা জানেন যে একটি কেস আপনাদেরকে উদাহরণ দেই, যে ন্যাশনাল ব্যাংকের যেই শিকদার ফ্যামিলির যখন কন্ট্রোলে ছিল, তখন 2021 সালের একটি ঘটনা বাংলাদেশ ব্যাংক ইনভেস্টিগেট করে বের করেছে যে শিকদার ফ্যামিলির 11 জন মেম্বার, তখনকার যে চেয়ারম্যান জয়নুল হক শিকদার, তিনি যখন এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, তার নির্দেশে তার ছেলে, মেয়ে, ওয়াইফ, এরকম 11 জন ব্যক্তি তাদের ওই ব্যাংকের ক্রেডিট কার্ডে বাংলাদেশের বাইরে ফরেন কারেন্সি খরচ করেছে, তাদের লিমিটের বাইরে, এবং সেটি ওই ব্যাংক বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করেনি। ইভেন এই ক্রেডিট কার্ডে যে লোন নেওয়া হয়েছে, সেটি ক্রেডিট ইনফরমেশন ব্যুরো সিআইবি, যেটা বাধ্যতামূলক কোনো ব্যাংকে এটি রিপোর্ট করতে হবে, সেটিও কিন্তু ওই ব্যাংক করেনি। তার মানে যখন কোনো ব্যাংক কোনো ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা নিয়ন্ত্রিত হয়, যদি ব্যাংকের খুব টপ ইনফ্লুয়েন্সিয়াল পার্সন যদি সেটি একক কন্ট্রোলে যদি কোনো ব্যাংক থাকে, সেক্ষেত্রে কিন্তু এ ধরনের নির্দেশনা পালন করা হয়ে থাকে। আমাদের বাংলাদেশের যেহেতু ফ্যামিলি কন্ট্রোলে অনেক ব্যাংক চলে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের আনইউজুয়াল কেস দেখেছি। তো এই ক্ষেত্রে এই ধরনের এই যে 400 কোটি টাকার কেস, এই ক্ষেত্রে এটা হতে পারে শুধুমাত্র সেটি সাধারণ মানুষ যারা তাদের বাচ্চাকে বাইরে পড়াতে যাচ্ছেন, এরকম করা মাল্টি লেয়ার ক্রস করে এই ধরনের কাজ করা সম্ভব না। সেটি শুধুমাত্র যদি কোনো ইনফ্লুয়েন্সিয়াল কোনো ব্যাংকের মালিক, যারা একক নিয়ন্ত্রণে এই ব্যাংক চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে এটা সম্ভব, যেহেতু এই ধরনের এক্সপিরিয়েন্স অলরেডি ব্যাংকিং সেক্টরে আছে। তো এটি আসলে ইনভেস্টিগেশন করার পরই আসলে বেরিয়ে আসবে। আমরা এখনও এর প্রকৃত তথ্য জানি না, কিন্তু আমরা বললাম যে এটি আসলে প্রসেসটা জানালাম, যে এটা কতটা সম্ভব হতে পারে, কতটা ইজি। এটা যে পাঠানো খুব একটা ইজি ওয়ে না। আবার যদি ইনফ্লুয়েন্সিয়াল হয়, তাদের ক্ষেত্রে একক নির্দেশে যে এই ঘটনাগুলো ঘটে থাকে আমাদের ব্যাংকিং সেক্টরে, সেটা একটি পূর্ণ উদাহরণ দিয়ে আমরা আপনাদের জানালাম। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।